হ্যাঁ রিজু, বল। কি রে নেহা, তুই এখনো ঘুমাচ্ছিস? কেন, কটা বাজে? কটা বাজে মানে 9:30 কখন বেজে গেছে আর তুই এখনো ঘুমাচ্ছিস? তো কি করব, আজকে তো কলেজ ছুটি। তোর ঠাকুর দাদা আছে কি তোকে ক্লাস করাবে? দেখ নেহা, এখন ইয়ার্কি করার সময় নেই, তুই তাড়াতাড়ি রেডি হয়ে প্রিয়া জুয়েলারির কাছে চলে আয়। প্রিয়া জুয়েলার্স? কেন প্রিয়া জুয়েলার্সে কেন? ওখানে গিয়ে আমি কি করব? কি করবি মানে? আজ যে তৃষার বার্থডে, তুই কি সেটা ভুলে গেছিস? তো আমি কি করব? তোর গার্লফ্রেন্ড তুই যা। তুই আসবি না তোর ঘাড় আসবে। এবার বল, তুই নিচে আসবি নাকি আমি তোর বাড়িতে যাব? ঠিক আছে, তুই ওখানে ওয়েট কর, আমি 10 মিনিটের মধ্যে আসছি। প্রথমে আপনারা যেই দুইজনের কথোপকথন শুনলেন তাদেরকে নিয়েই আমাদের আজকের গল্প। তবে আপনারা নিশ্চয়ই ভাবছেন, তৃষা যদি রিজুর গার্লফ্রেন্ড হয় তাহলে নেহার সাথে রিজুর কিসের সম্পর্ক? আসলে নেহা হচ্ছে রিজুর বেস্ট ফ্রেন্ড। তবে হ্যাঁ, এখন ওরা বেস্ট ফ্রেন্ড হলেও গল্প কিন্তু অন্যদিকে ঘুরবে। তাহলে চলুন এবার মূল গল্পে ফেরা যাক। রিজু প্রায় 25 মিনিট অপেক্ষা করার পর নেহা গিয়ে উপস্থিত হলো। সরি রে, আসতে একটু দেরি হয়ে গেল। একটু না, তুই অনেক লেট করে ফেলেছিস। এবার বেশি বকবক না করে চল। ও 1 সেকেন্ড, তোকে তো এটা দেখানোই হয়নি। এই বলে রিজু পকেট থেকে একটা ফিঙ্গার রিং বের করে নেহার হাতে দিয়ে বলল, দেখ তো এটা কেমন হয়েছে। রিজুর এই কথা শুনে নেহা ওর হাত থেকে ফিঙ্গার রিংটা কেড়ে নিয়ে একটু মুচকি হেসে বলল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এই যে তুই আমাকে এত সুন্দর একটা ফিঙ্গার রিং গিফট করলি, তার জন্য। আরে এটা আমি তোর জন্য না, এটা তৃষার জন্য কিনেছি। রিজুর মুখ থেকে এই কথাটা শোনার জন্য নেহা একেবারেই প্রস্তুত ছিল না। তাই নেহা একটু মুখ বাঁকিয়ে বলল, বুঝলাম। এবার চল, সব কাজ কমপ্লিট। এবার শুধু ওকে সারপ্রাইজটা দেওয়া বাকি। আরে বুদ্ধুরাম, তুই ওকে কিভাবে সারপ্রাইজ দিবি? আরে তুই তো ওকে বলেই দিয়েছিস যে ও যেন তোর জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করে, তাহলে তুই কিভাবে ওকে সারপ্রাইজ দিবি? আরে এটা তো আমি ভেবে দেখিনি, কি করা যায় বলতো? শোন, তুই একটা কাজ কর, তুই এখন ওকে ফোন করে বল যে তোর একটা কাজ পড়ে গেছে, তুই এখন ওর সঙ্গে দেখা করতে পারবি না, তুই ওর সঙ্গে বিকেলে দেখা করে নিবি। বাকিটা আর বলতে হবে না, আমি বুঝে গেছি। দাঁড়া, আমি এক্ষুনি ওকে ফোন করে বলছি। এরপর রিজু ফোন করলো তৃষাকে। হ্যালো, হ্যাঁ রিজু, বলো। বলছি তৃষা, তুমি এখন বাড়ি চলে যাও। কিন্তু তুমি না একটু আগে আমাকে ওই রেস্টুরেন্টে অপেক্ষা করতে বললে? আসলে আমার একটা কাজ পড়ে গেছে বুঝলে, তাই এখন যেতে পারবো না। তোমার সাথে বিকেলে আমি দেখা করব, প্লিজ ডোন্ট মাইন্ড। জানি তো, আমাকে সময় দেওয়ার বেলায় তোমার ঠিকই কোনো না কোনো কাজ পড়ে যায়। আসলে আমি সবই বুঝি। কি বোঝো তুমি? ওই যে মেয়েটা, নেহা নাকি নাম, তুমি তো এখন ওকে নিয়েই ব্যস্ত থাকবে। দেখো তৃষা, ওকে নিয়ে উল্টো পাল্টা বলো না, ও আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? যাও, তুমি ওকে নিয়েই থাকো, আমাকে আর কল করবে না। বাই। এই বলে কল রেখে দিল তৃষা। এরপর ওরা দুজনে তাড়াহুড়ো করে সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিল। রেস্টুরেন্টে পৌঁছে একটা দৃশ্য দেখে ওরা দুজনেই একেবারে হতভম্ব হয়ে গেল। ওরা দেখল তৃষা একটা অন্য ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আর বলছে, আই রিয়েলি লাভ ইউ সার্থক, আই লাভ ইউ সো মাচ। তৃষার এই কথা শুনে সার্থক বলল, তাহলে তুমি এখন রিজুর সঙ্গে ব্রেকআপ করোনি কেন? ব্রেকআপ? আমি তো ওর সাথে টাইম পাস করছিলাম। আমি তো আসলে তোমাকে ভালোবাসি সার্থক। চোখের সামনে এই দৃশ্য দেখে মাথা ঠিক রাখতে পারল না রিজু। তখনই নেহা বলে উঠল, কিরে রিজু, সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই কেমন সারপ্রাইজ হলি? নেহার এই কথা শুনে রিজু আর রাগ সামলাতে না পেরে নিজের হাতে থাকা ফুলের তলাটা মাটিতে আছাড় মারল আর বলল, ছি তৃষা, ছি, তুমি আমার সাথে এভাবে প্রতারণা করবে তা আমি কখনোই ভাবতে পারিনি। হঠাৎই রিজুর কণ্ঠস্বর শুনে ভূত দেখার মতো
চমকে উঠল তৃষা। তুমি এখানে? হ্যাঁ আমি, কেন অবাক হলে? কিন্তু তুমি যে বললে তোমার কি যেন একটা দরকারি কাজ আছে। হ্যাঁ, আর সেই জন্যই তুমি তোমার নতুন প্রেমিকের সাথে এখানে বাসর করছো, তাই না? কি বলছো রিজু? ও তো আমার জাস্ট ফ্রেন্ড। একদম চুপ, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। ও তোমার ফ্রেন্ড না? তা এইরকম ফ্রেন্ড তোমার আর কটা আছে শুনি? দেখো রিজু, তুমি কিন্তু এরকম উল্টোপাল্টা কথা বলতে পারো না। না, তোমাকে আমি উল্টো পাল্টা বলবো না, তোমাকে ফুল দিয়ে পুজো করবো, তাই না? শোনো, তুমি আমাকে ফোন বা মেসেজ কোনোটাই করবে না, আর দ্বিতীয়বার তোমার এই নোংরা মুখ আমি আর দেখতে চাই না। এই বলে রিজু ও নেহা সেখান থেকে চলে যায়। প্রায় 3 দিন পর তোর খবর কি? 3 দিন ধরে কলেজে আসছিস না, আর তোর ফোনটাও সুইচ অফ। তোর ব্যাপার কি বলতো? তুই ফোন রাখতো, আমার কিছুই ভালো লাগছে না। তোর সাথে আমি পরে কথা বলবো। এইভাবে ছ্যাঁকা খেয়ে বেঁচে গেলে চলবে? আমাদের কলেজে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, আমি তাদের মধ্যে থেকে তোকে একটা মেয়ে খুঁজে দেবো। নেহার এই কথা শুনে রিজু ফোন কেটে দেয়। তারপরেই সে তাদের বাড়ির কলিং বেলের আওয়াজ শুনতে পায়। এরপর রিজু তাড়াহুড়ো করে গিয়ে গেট খুলতেই দেখতে পেল একজন ডেলিভারি বয় একটি পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে। এক্সকিউজ মি স্যার, আপনার জন্য একটা পার্সেল আছে। আমার পার্সেল? কিন্তু আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি। না না, একটা ম্যাডাম বললেন যে এই ঠিকানায় পার্সেলটা পৌঁছে দিতে। ম্যাডাম? কোন ম্যাডাম? আমি কি করে বলবো? তাহলে এবার আমি আসি। এই বলে ডেলিভারি বয়ের প্রস্থান। এরপর রিজু মনে মনে ভাবতে লাগলো, আমার পার্সেল আবার একটা ম্যাডাম পাঠিয়েছে, কি আছে এর মধ্যে? এইসব ভাবতে ভাবতে রিজু পার্সেলটা খুলে দেখলো একটি ব্রাউন কালারের ডায়েরি, যেখানে সুন্দর করে বড় বড় অক্ষরে লেখা ভালোবাসি তোকে। এরপর ডায়েরি ও মেয়েটিকে নিয়ে রিজুর মনে আরও কৌতূহল জাগলো। তাই সে আর কিছু না ভেবে ডায়েরির প্রথম পাতা উল্টাতেই দেখলো একটি অপরূপ সুন্দরী মেয়ে, যাকে প্রথমবার দেখেই ক্রাশ খেয়ে গেল রিজু। এরপর সে ডায়েরির পরের পাতা উল্টে ডায়েরিটি পড়তে আরম্ভ করলো। আমি ভেবেছিলাম আমার বয়ফ্রেন্ড এভাবেই আমাকে প্রপোজ করবে, কিন্তু না, সে আমারই চোখের সামনে অন্য একটা মেয়েকে এভাবেই প্রপোজ করেছিল। ডায়েরির এই অংশটুকু পড়ে নিয়ে রিজু কল করলো নেহাকে। হ্যাঁ রিজু, বল। একটু আগে ডায়েরিতে পড়া সমস্ত ঘটনা রিজু খুলে বলল নেহাকে। রিজুর এই কথা শুনে নেহা হাসিতে ফেটে পড়ল আর বলল, ভেবেছিলাম এই পৃথিবীতে সব থেকে বোকা মানুষটা তুই, কিন্তু আজ বুঝলাম তোর থেকেও বড় বোকা আছে এই পৃথিবীতে। মানে কি বলছিস তুই? মানে একবার দেখ মেয়েটা কত বোকা, নিজেই নিজের ব্রেকআপের কথা ডায়েরিতে লিখছে, আবার সেই ডায়েরিটা তোকে পড়তে দিয়েছে। তোরা তো ছেলে মানুষ, তোরা ছ্যাঁকা খাবি, আমরা তো মেয়ে মানুষ, আমরা কেন ছ্যাঁকা খেতে যাব? আমরা ছ্যাঁকা দিই, বুঝলি? নেহার এই রকম কথা শুনে রিজু প্রচণ্ড রেগে গেল। তোর সঙ্গে না আমার কোনো কিছু শেয়ার করাটাই উচিত হয়নি। আজ থেকে তুই আমার শত্রু, আর কোনো দিনও আমি তোকে আর কোনো কিছুই শেয়ার করব না। আচ্ছা রাগ করিস না, ব্যাপারটা হাস্যকর হলেও ইন্টারেস্টিং। আচ্ছা, আর ডায়েরিতে কি কি লেখা ছিল বলতো? কি করে জানবো? আমিও তো এখনো পুরো ডায়েরিটা পড়ে দেখিনি। আচ্ছা, পুরো ডায়েরিটা পড়া হলে আমাকে একবার জানাস। ঠিক আছে, জানাবো। এখন রাখছি, বাই। মেয়েটিকে নিয়ে রিজুর মনে ক্রমশ আগ্রহ বাড়তেই থাকলো। তাই সে আর কিছু না ভেবে ডায়েরিটি আবারও পড়তে লাগলো। ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? আমি কি এখন ওর জন্য বসে বসে কান্না করব? না, কখনোই না। সব শেষ করে দেব। ওর দেওয়া সকল স্মৃতি আমি পুড়িয়ে ফেলবো। ডায়েরির এই অংশটুকু পড়েই রিজু আবারও কল করলো নেহাকে। কি রে রিজু, এত রাতে ফোন করলি, কিছু হয়েছে? না রে, তেমন কিছু হয়নি। কালকে সকালে তুই একবার আমাদের বাড়ির পেছনে যে ট্রেন রাস্তাটা আছে ওখানে একবার আইতো। কেন? সেটা কালকেই দেখতে পাবি। তাহলে আমি এখন রাখি।
ঠিক আছে, বাই। পরদিন সকালে তৃষার দেওয়া সকল উপহার ও তার সব ছবি নিয়ে রিজু চলে গেল তাদের বাড়ির পেছনের ট্রেন রাস্তায় এবং সেখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর নেহা এসে উপস্থিত হলো। তুই এখানে এসব নিয়ে কি করতে এসেছিস? ওটা তুই এখনই দেখতে পাবি, তার আগে আমাকে একটা দেশলাই দে। দেশলাই? দেশলাই নিয়ে তুই কি করবি? তুই কি এখন ওই মেয়ের জন্য সিগারেট খাবি নাকি? না না, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি কখনোই তোর এত বড় ক্ষতি হতে দেবো না। আরে সিগারেট কেন খাবো? এই যে এইগুলো দেখছিস না, এইগুলো আমি দেশলাই দিয়ে পুড়িয়ে দেবো। ওর একটাও স্মৃতি আমি রাখতে চাই না। বাহ, এটা তুই অনেক ভালো কাজ করেছিস। আমি এক্ষুনি দোকান থেকে দেশলাই নিয়ে আসছি। সেই দিন রাতে রিজু আবারও ডায়েরিটা পড়তে লাগলো। এরপর আমি কলেজ থেকে ভার্সিটিতে ভর্তি হলাম। ভার্সিটিতে ঢুকে প্রথম দেখায় একটি ছেলেকে আমার অনেক ভালো লাগলো। ঘটনাটি পড়ে রিজুর মন খারাপ হয়ে গেল। এরপর সে কল করলো নেহাকে। কি রে, এত রাতে আবার কেন কল করেছিস? আরে একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে সেটা বল। আরে রিমি তো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তো ভর্তি হয়েছে তো কি হয়েছে? সেখানে গিয়েই প্রথম দেখাতে একটা ছেলের ওপর রিমি ক্রাশ খেয়েছে। ক্রাশ খেলে প্রবলেম কি? কিন্তু আমি তো ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি, ও কেন অন্য ছেলের ওপর ক্রাশ খাবে? আচ্ছা, ডায়েরিতে কি লেখা ছিল বলতো? আচ্ছা শোন তাহলে। আমি যখন ভার্সিটির সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম তখন একটা ছেলের সাথে আমার ধাক্কা লাগলো। আমি পড়েই যাচ্ছিলাম, কিন্তু ও আমাকে পড়তে না দিয়ে আমাকে ধরে নিল এবং বলল, আই এম সরি, আসলে আমি আপনাকে দেখতে পাইনি। ইটস ওকে। এই বলে আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু ও পিছন থেকে আবার আমাকে ডেকে বলল, এক্সকিউজ মি, লাইব্রেরিটা কোন দিকে একটু বলতে পারবেন? আসলে আমি এখানে নতুন, আর আমিও তো লাইব্রেরি খুঁজছি। ও, আপনিও নতুন? তাহলে আমরা কি বন্ধু হতে পারি? অফকোর্স, কেন নয়। এরপর ও হ্যান্ডশেক করার জন্য ওর হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। কথাগুলো শুনে এবার নেহা বলল, রিজু, এইরকম মেয়েরা এইরকমই হয়, পুরো তোর তৃষার মতো। দেখ, আমার সামনে ওর নাম একদম মুখে আনবি না, আর রিমিকে নিয়ে উল্টো পাল্টা বলবি না। ঠিক আছে বাবা, সরি, আর কখনো এরকম বলবো না। এখন বল কি করবি? সেটাই তো, আমি তো ওকে ভালোবাসি। ভালোবাসি? আচ্ছা, তুই কি পুরো ডায়েরিটা পড়ে দেখেছিস? পড়লাম। কই, এতটা পড়েই তো তোকে আমি কল করলাম। আচ্ছা ঠিক আছে, পুরোটা পড়ে দেখ, দেখবি মেয়েটার বিয়ে হয়ে গেছে। দেখ নেহা, এসব ফালতু কথা বলবি না। তোকে না আমার কিছু বলাটাই ভুল। রাখ তো, ফোনটা রাখ। এই বলে আবারও কল রেখে দেয় রিজু। এরপর রিজু আবারও ডায়েরিটা খুলে পড়তে লাগলো। সূর্যকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেললেও আমাদের সম্পর্কটা হয় বন্ধুত্বের। কিন্তু আমরা একসাথে ভার্সিটিতে যেতাম, ভার্সিটি থেকে বাড়ি ফিরতাম, এক কথায় আমরা একসঙ্গে প্রেমিক প্রেমিকাদের মতো ঘুরে বেড়াতাম। কিন্তু কখনোই আমি ওকে বলিনি যে আমি ওকে ভালোবাসি। একদিন আমি ওকে বললাম, আচ্ছা সূর্য, তুই কি আমাকে শুধু তোর ভালো বন্ধুই ভাবিস? শোন, তুই আমার শুধু বন্ধু নোস, বন্ধুর থেকে অনেক বেশি কিছু। সত্যি বলছিস? এতে মিথ্যের কি আছে? তাহলে বল না প্লিজ, তুই আমাকে আর কি ভাবিস? তাহলে তুই আমার শত্রু? শোন, যেভাবে তুই আমাকে হেল্প করিস এমন কজন করে বলতো? তুই আমার বেস্ট ফ্রেন্ড। কাছে আসবি না, সর, দূরে গিয়ে মর। আচ্ছা সব বাদ দে, চল প্রজেক্ট খাতাগুলো কমপ্লিট করা যাক। কিরে রিজু, তোর ডায়েরির খবর কি? খবর তেমন কিছুই না, রিমি প্রেমে পড়েছে। রিমি নিশ্চয়ই ওর বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়েছে, তাই না? হ্যাঁ, রিমি ওর বেস্ট ফ্রেন্ডকে মনে মনে ভালোবাসে, কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড ওকে জাস্ট বন্ধু ভাবে। আচ্ছা, এই কেমন মেয়ে রে যে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ে? আচ্ছা, তোর প্রবলেমটা কোথায়? আমার কোনো প্রবলেম নেই, কিন্তু বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়বে? আরে শুধু কি রিমি, পৃথিবীর কত মেয়ে তার বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করছে। কই, আমরাও তো বেস্ট ফ্রেন্ড, আমরা তো প্রেম করছি না? তুই না একটা হিংসুটে মেয়ে, কারোর ভালোটা তোর সহ্য হয় না। এইভাবে কিছুক্ষণ গল্প করার পর ওরা দুজনেই বাড়ি ফিরে গেল। সেই দিন রাতে রিজু বাড়ি ফিরে আবারও ডায়েরিটা পড়তে লাগলো। প্রিয়, শেষবারের মতো তোমাকে ডায়েরি লিখছি। আসলে
একটা কথা তোমাকে বলবো বলবো করে বলাই হয় না। আর কথাটা যদি আজকে না বলি তাহলে হয়তো আর কোনোদিনই বলতে পারবো না। কথাটা হলো, তুমি আমাকে তোমার একজন ভালো বন্ধু ভাবলেও আমি তোমাকে মনে মনে অনেক ভালোবাসি। আর এই কথাটা আজকে যদি আমি তোমাকে না বলতাম তাহলে হয়তো তুমি অন্য কারোর হয়ে যেতে। তুমি নিশ্চয়ই জানো আগামী 5ই মার্চ আমার বার্থডে। আমি চাই ওই দিন তুমি আমার ভালোবাসা প্রকাশ করবে। আর যদি তুমি না আসো তাহলে আমি আর কখনো তোমার সামনে যাব না, আমার এই মুখ আর কখনো তোমাকে দেখাবো না। আগামী 5ই মার্চ আমি তোমার জন্য ভ্যালেন্টাইন পার্কে অপেক্ষা করব। ডায়েরিটি পড়ে রিজু আবারও কল করলো নেহাকে। কল রিসিভ করতেই রিজু বলল, তুই আমার সাথে একটু দেখা করতে পারবি? এরপর ওরা দুজনে একটি কফির দোকানে গিয়ে কফির কাপ হাতে নিয়ে বসলো। কি রে, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? আমাকে বল। একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে সেটা বল। আরে আগামী 5ই মার্চ রিমির জন্মদিন। ও চাই ওই দিনকে ওর বয়ফ্রেন্ড যাতে ওকে প্রপোজ করে। তো ওর বয়ফ্রেন্ড ওকে প্রপোজ করবে, এতে ঝামেলার কি আছে? ডায়েরিটা তো আমার কাছে। আর ওই দিনকে তো রিমি ওর বয়ফ্রেন্ডের জন্য ওখানেই অপেক্ষা করবে, কারণ ও তো জানে না যে ডায়েরিটা ওর বয়ফ্রেন্ডের কাছে পৌঁছায়নি। তাই তো, এটা তো আসলেই একটা প্রবলেম। আমি ভেবেছি ওই দিনে আমি ওখানে যাব আর ওকে সমস্ত ঘটনাটা খুলে বলবো। তা না হলে তো মেয়েটা শুধু শুধুই ওর বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করবে, তাই না? হ্যাঁ, তুই তাহলে সেটাই কর। তুইও চল না আমার সাথে ওই দিন। না রে, ওই দিন আমার একটা কাজ আছে, আমি যেতে পারবো না। তোর আবার কি কাজ? আরে ওই দিন তো আমারও বার্থডে, তুই কি ভুলে গিয়েছিস? ও তাই তো, আমি তো একেবারে ভুলেই গেছিলাম। আচ্ছা অনেক রাত হলো, এবার বাড়ি চল। চল। এরপর দেখতে দেখতে সেই দিন অর্থাৎ 5ই মার্চ চলে এলো। সেই দিন সকালে রিজু রেডি হয়ে ডায়েরিতে লেখা সেই ঠিকানায় চলে গেল। সেখানে গিয়ে রিজু দেখলো একটি সুন্দরী মেয়ে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। রিজুর আর বুঝতে বাকি রইল না যে এটাই সেই মেয়ে। আই এম সরি, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালো করেই চিনি। আপনার লেখা পার্সোনাল ডায়েরি যখন আমার বাড়িতে আসে সেটা আমি মনের অজান্তেই পড়ে ফেলেছি। আমি জানি কারোর পার্সোনাল জিনিস এভাবে পড়তে নেই, কিন্তু আমি ভেবেছিলাম যদি এর মধ্যে থেকে কোনো মোবাইল নাম্বার বা কোনো অ্যাড্রেস যদি পাওয়া যায়, সেই জন্য আমি ডায়েরিটা পড়েছিলাম। আপনি হয়তো জানেন না যে আপনার স্টোরির সঙ্গে আমার জীবনের অনেকটা মিল রয়েছে। আমিও আপনার মতন সেমভাবেই ধোঁকা খেয়েছি। আপনার যেমন একটা বেস্ট ফ্রেন্ড আছে, আমারও ঠিক তেমনি একটা বেস্ট ফ্রেন্ড আছে। আমি আপনার সম্পর্কে ওকে সব কিছুই বলেছি। জানেন, আপনার লেখাটা যখন আমি পড়তাম তখন আপনার প্রতি একটা ভালো লাগা কাজ করত, কিন্তু যখন আপনার বন্ধুর সঙ্গে আপনার কাটানো সুন্দর স্মৃতিগুলো পড়লাম তখন মনে হলো আমি আপনাকে না, আমার বেস্ট ফ্রেন্ড নেহাকে আমি ভালোবাসি। আপনি যেমন আপনার বন্ধুকে অনেক কেয়ার করেন, তেমনি আমার নেহাও আমাকে অনেক কেয়ার করে। আমি জানি না নেহা আমাকে ভালোবাসে কিনা, কিন্তু আমি এতদিনে বুঝতে পেরেছি আমি নেহাকে অনেক ভালোবাসি। আর আজকেই আমি নেহাকে প্রপোজ করব। আই এম সরি আপনার ডায়েরিটা না বলে পড়ার জন্য। প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দেবেন। মেয়েটি রিজুর হাত থেকে ডায়েরিটি নেওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই রিজু তো চমকে উঠল। তুই তুই এখানে কি করছিস? আর রিমি কই? রিমি? রিমি তো জাস্ট একটা কাল্পনিক চরিত্র মাত্র। মানে কি এসবের? মানে এই ডায়েরিটা আমি লিখেছিলাম, কারণ আমি তোকে ভালোবাসি। আমি এই কথাটা তোকে কিছুতেই বোঝাতে পারছিলাম না, তাই তো আমি এই ডায়েরিটা লিখতে বাধ্য হয়েছি। তাই বলে তুই ডায়েরি লিখবি? না লিখে উপায় আছে? আমি তো তোকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে আমি তোকে কতটা ভালোবাসি। তাহলে এই কথাটা এতদিন কেন বলিসনি? আরে বুদ্ধুরাম, তুই কখনো দেখেছিস যে মেয়েরা ছেলেদেরকে প্রেমের প্রস্তাব দেয়? আর দেখ আমিও কতটা বোকা। আমি ওই ডায়েরিটা পড়ার সময় একবারও তোর কথা ভাবিনি, শুধুমাত্র ওই মেয়েটার কথাই ভেবে গেছি। আচ্ছা, তুই কি এখন শুধু বকবক করবি নাকি আমাকে প্রপোজ করবি?